বুঝতেই পারছেন চারু ভবনে এসে একটুখানি ওই গল্পটা আরো এক্সটেন্ড করে যাচ্ছে। তাই দুজন বিশেষ ব্যক্তি আজকে চারু ভবনে। আমার ব্যক্তিগতভাবে ওনাদের সাথে ছোটবেলা থেকে সম্পর্ক। এনারা আমাকে রাদার অনেক ছোটবেলা থেকেই দেখেছে, আমরাও দেখছি। আহ, আহ, একটা অদ্ভুত পারিবারিক সম্পর্ক। কিন্তু যেটা বারবার বলছি, আপনারা চারুচন্দ্র এভিনিউ জানলেন, চারুচন্দ্র কলেজ জানলেন, কিন্তু হ্যাঁ, অনেকে যারা এই এলাকায় থাকে চারু মার্কেটও জানে। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা জানতে পেরেছি এই চারুচন্দ্র বাবু, চারু বাবু ইনি কেমন ছিলেন? তাই আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি এই পরিবারের, পার্থরাজ চট্টোপাধ্যায় দাদা নমস্কার, আর ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়। আমরা ছোটবেলা থেকে কাকা বলে এ করি, কিন্তু আজকে ওনাদের মুখেই আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটু জানতে চাই। আমরা ছোটবেলা থেকে তো এই বাড়ি দেখেইছি, কিন্তু এই বাড়ির চারু বাবুকে নিয়ে এত শুনেছি, দেব বাবুকে নিয়ে এত শুনেছি। তোমাদের অনুপাতে চারুবাবু মানে ওই তোমাদের স্মৃতিটা কি আছে ওনাকে নিয়ে? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বললেন একটুখানি কম বললেন। পশ্চিম বাংলায় আজকে দিনে গর্ব করে বলতে পারি একটি থানা আছে কোনো ব্যক্তির নামে, সেটা চারু মার্কেট থানা। ঠিক তাই। পশ্চিমবাংলার কোনো থানা নেই কোনো ব্যক্তির নামে, সেটাও করেছে পশ্চিমবঙ্গ সরকার, কারণ ওইখানে জমি আমরা দিয়েছি সরকারের জনগণের স্বার্থে। এছাড়া চারুচন্দ্র কলেজ শুধু নয়, অভয়চরণ বিদ্যা মন্দির, যিনি চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা অভয়চরণ চ্যাটার্জি, তার নামে অভয়চরণ বিদ্যা মন্দির, যেটা আমাদের লেক মার্কেটে। লেক মার্কেট। করে এগুলো গেল আমাদের পারিবারিক লোকেদের নামে যে স্কুল বা কলেজ। এছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে চারুচন্দ্র চট্টোপাধ্যায় যখন ইউনিভার্সিটি হয় তখন ওখানেও জমি দান করেছেন। আচ্ছা। বাঙুর হসপিটাল, যেটা বর্তমানে ভারতবর্ষে ডিস্ট্রিক্ট হসপিটাল প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ, রাইট। সে বাঙুর হসপিটালেও চারুচন্দ্র চট্টোপাধ্যায় জমি দিয়েছেন, মেজর জমি দিয়েছেন মাঙ্গিরাম বাঙুর, এবং হোটেল কনস্ট্রাকশনটা মাঙ্গিরাম বাঙুরই করেছেন। কিন্তু আমাদের পরিবার চারুচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জমি দিয়েছি। গলফ ক্লাবে একটা খুব বড় ক্লাব আছে, যে ক্লাবের নাম আটলান্টা ক্লাব, অনেকেই শুনেছেন। আটলান্টা ক্লাবের আজকে যে দেখছেন বিল্ডিংটা, জমিটাও আমাদের চ্যাটার্জি পরিবারের। আচ্ছা। পূর্ববঙ্গ থেকে যখন হিন্দুদের উপরে অ্যাটাক করে মুসলিমরা তাড়িয়ে দিল, তখন ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। উদ্বাস্তুরা এখানে এসেছিলেন ট্রেন ভর্তি করে করে। এটা আপনি জানবেন না, আপনার বাবা জ্যাঠা তারা জানবে, তারা হয়তো দেখেওছে। সেই উদ্বাস্তুদের কোথায় থাকতে দিতে হবে? তারা শিয়ালদা স্টেশনে নেবে কোটি কোটি উদ্বাস্তু, হিন্দু উদ্বাস্তু। তখন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের পরিবারকে, তখন চারুচন্দ্র চট্টোপাধ্যায় মারা গেছেন। আচ্ছা। দ্যাট টাইম তার ভাই, ছোট ভাই কুমোরচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাপারটা পুরো কন্ট্রোল করতেন পরিবারের এইগুলো। তো বিধানবাবু বলেছিলেন যে কুমোরদা, এত জায়গা এদেরকে থাকতে দিতে হবে, বাসস্থান কোথায় যাবে, এরা ওখান থেকে বিতাড়িত, সব চলে গেছে, এদের রিজেন্ট স্টেটে থাকি, সব দখলের জমি, আমরা মালিক জমি। আচ্ছা। মানে এগুলো কি এমনি, সেটা তো এই এলাকাতেও হতে পারে, আমরা যে এলাকায় থাকি সেই আমরা থাকতে দিয়েছিলাম। বুঝতে পারছেন কোথায় বসে আছি? ঐতিহাসিক, মানে চরমতম ঐতিহাসিক একটা জায়গা, যেখানে আজ অব্দি মনে হয় না খুব একটা আমরা লোককে আসতে দেখেছি বা জানতে দেখেছি। দাদা, একটা জিনিস যেটা ভীষণ, মানে এই নেতাজির কথাটা যখন উঠলো, ওনার আশাটা নিয়ে কোনো গল্প স্পেসিফিক্যালি কিছু আছে যে উনি এখানে এসেছিলেন কোনো কারণে, সেরকম কিছু? না, সেটা একটু পরে আসছি। আচ্ছা। এখনো যে কথাটা প্রথমে আপনি শুরু করেছিলেন সেটা এখনো শেষ হয়নি। আচ্ছা। আমরা যদি দেখা যায় পশ্চিম বাংলায় আমরা যে জনগণের জন্য যে দান করে গেছি, সেই দানের আজকের দিনের যেটা ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা 10,000 কোটি টাকা পশ্চিম বাংলা জুড়ে। পশ্চিম বাংলা কেন, আমার মনে হয় ভারতবর্ষের প্রথম বৃদ্ধাশ্রম হয়েছিল বোলপুরে। চারুপল্লী দাদুর নামে একটা জায়গা আছে, সেই চারুপল্লীতে আজও আছে বোধহয় বৃদ্ধাশ্রমটি। তখন অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অতুল্য ঘোষ, নিশ্চয়ই নাম শোনা উচিত আপনার। একদমই। অতুল্য ঘোষ বলেছিলেন
একটা বৃদ্ধাশ্রম করব এত জায়গা পড়ে, তো সেই প্রথম বৃদ্ধাশ্রম কংগ্রেস থেকে করা হয়েছিল, অল ইন্ডিয়া কংগ্রেস থেকে, পরিবারের নামে কিন্তু অর্গানাইজ বাই কংগ্রেস, এটাই করা হয়েছিল। বৃদ্ধাশ্রম প্রথম বোলপুরে চারুপল্লীতে, তারপরে এখন অনেক ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে অনেক। যাই হোক, তা এগুলো আমরা কোনো অর্থের বিনিময় করিনি, আমরা জনগণের সেবার জন্য করেছি। আমাদের ফুলিয়া নদিয়া জেলায়, সেখানে আমাদের জমি ছিল এক সময় প্রায় কয়েকশো বিঘে। ওখানে তাঁতের কাজে বিখ্যাত ফুলিয়া টাঙ্গাইল, সবাই জানে। তা তাঁতিদেরও আমরা বসিয়েছিলাম এবং তাদেরও সেই জমি আমরা দান করে দিই। আচ্ছা, একটা আমার খুব বিশেষ প্রশ্ন আসছে যে এই বাড়ি সম্বন্ধে ছোটবেলা থেকে তো দেখছি, তো আমাদের কি এটা বলা যায় কি চ্যাটার্জি ফ্যামিলির হাতেই বাড়ি তৈরি? না, দাদুর জন্ম বর্ধমান জেলার আউটগ্রাম তকিপুর, যেখানে আজও আমরা যাই। আচ্ছা, যেখানে আজও আমাদের সারা বছরে অন্নপূর্ণা পুজো, 15 দিন আগে হয়ে গেল, আমরা ছিলাম মা অন্নপূর্ণা। যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ, দাদুর তৈরি করা প্রায় 50 ফিট রথ আজও আছে। যেদিন রথ বেরোয়, আজকের দিনেও 25,000 লোকের সমাগম হয়। বিউটিফুল। রথকে কেন্দ্র করে মেলা বসে। এছাড়া কালী ঠাকুরের, কালী মাতার পুজো হয়, আচ্ছা মা কালীর পুজো। আমাদের বাড়ির পুজোয় বলিও হয়। আচ্ছা, ইদানিং কয়েক বছর বলিটা আমরা বন্ধ করেছি। সেটা কিছু পরিবারের মানে মহিলারা বা কিছু বয়স্করা বলিটা বলছে যে ভালো নয়, দেখতে ভালো লাগছে না, ঠিক তাই। সেই জন্য হয়তো, কিন্তু সেটা সেটার কারণে বন্ধ হয়নি। পরিবর্তে কি মানে ছাগ বলি হতো নিশ্চয়ই? একদম পাঠা বলি। আর মানে সেটার পরিবর্তে কি কোনো এটা পরিবর্তে কুমড়ো, চাল কুমড়ো? চাল কুমড়ো সেই বলি হচ্ছে। তো সেই বর্ধমানে সেই বাড়িতে দাদু জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, দাদু যখন বয়স 8, তখন দাদু কলকাতায় চলে আসেন তার মামার বাড়ি, 8-9 বছরে। এসে এখানে পড়াশোনা শুরু করেছিল, যেটা আজকে যে স্কুলের নাম ইউনাইটেড মিশনারি, সেই স্কুলটা তখন নাম ছিল লন্ডন মিশনারি। আচ্ছা এবং তৎকালীন সময় স্কুলটা ছিল কোয়েট, আচ্ছা, এডুকেশন স্কুল ছিল। দাদু সেই স্কুলেই পড়েছিলেন এবং দাদুর মামার বাড়ি ভবানীপুরে, সেখানে। তো দাদু ক্লাস 8 থেকে ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যায়। আচ্ছা। বর্ধমানের আমরা জমি না, আমাদের অনেক জমি, আচ্ছা কিন্তু এখানে আমাদের কিছু ছিল না। এখানে দাদু কিছু অর্থ নিয়ে কলকাতায় এসেছিল, আচ্ছা, ক্যাশ, কিছু ক্যাশ নিয়ে এসেছিল। ক্লাস 8 থেকে দাদু ব্যবসা শুরু করে, আচ্ছা, বিভিন্ন ব্যবসা। প্রথম যে ব্যবসাটা, যেটা আজকের দিনে হোম ডেলিভারি চলছে, দাদু এটা 125 বছর আগে শুরু করেছিল হোম ডেলিভারি। ভাবতে পারছেন? বড় বাজার থেকে দাদু ধুতি, শাড়ি, গামছা, লুঙ্গি তুলে স্টক করে রেখে দিত এবং দুটো লোককে সবসময় কাঁধে নিয়ে নিজেও বেরোতো। লোকের বাড়িতে তখন বেল ছিল না, কড়া নেড়ে নেড়ে বলতো কোনটা লাগবে, আমি লোক নিয়ে এসেছি। দাদুই ঘুরতেন, সঙ্গে দুজন কাঁধে মাল নিয়ে চলছে। এই ছিল প্রথম ব্যবসা। তারপরে কেমিক্যাল ব্যবসা। আচ্ছা, তারপর যশোর থেকে চিরুনি, যশোরের চিরুনি শুনেছি ভারত বিখ্যাত। আচ্ছা, আজকে যদিও যশোর বাংলাদেশে, হ্যাঁ সেটাই। তখন বাংলাদেশে ছিল না। যশোরের চিরুনি। এরপরে দাদু নামলেন ল্যান্ড বিজনেস, ল্যান্ড। আচ্ছা, আজকে যেটাকে বলা হয় প্রমোটার, হাই রাইজ বিল্ডিং। কারেক্ট, হ্যাঁ। দাদু প্রমোটার ছিল আজকে থেকে 125 বছর আগে। তখন হাই রাইজ ছিল না, তখন ছিল একরকে একর জমি কিনে সেগুলোকে ডেভেলপ করে, লো ল্যান্ডকে হাইল্যান্ড করে, তাকে 2 কাঠা 3 কাঠায় প্লট করে সাধারণ জনগণ যাতে কিনতে পারে, এই ব্যবসাটা দাদু করলো। এবং সাধারণ জনগণকে কেনার জন্য আমার দাদু এই সুযোগটা দিয়েছিলেন, একবারে টাকা দিতে হবে না। ইএমআই সিস্টেম দাদু তখন করে গেছিল, আজকে ব্যবসায় ইএমআই করছে। মানে ভীষণ দূরদর্শিতা, একদম মানে ওই সময়কার হ্যাঁ, ভীষণ অ্যাডভান্সড হ্যাঁ, মানুষ ছিল। এবং এই ইএমআই সিস্টেমটা করেছিল বলেই অনেক বাঙালি
আমাদের থেকে জমি কিনে আজও বসবাস করছে, আবার কোনো বাঙালি বিক্রি করে দিয়ে চলে গেছে। আমরা ইনফ্যাক্ট আমার ছোটবেলা থেকে এটা জানি, আমরা যেটা সুইস পার্কের বাড়িতে থাকি, বাবা জ্যাঠা দেখাতে সবসময় শুনেছি যে এই বাড়িটা দেন পারচেজ যখন করা হয়েছিল, জমিটা দাদু নিয়েছিলেন, তখন মানে আমাদের এখনো সেই দলিল আছে যে চ্যাটার্জিদেরই জমি ছিল এটা। একদম এক্সাক্ট এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এক্সাক্ট তোমাদের বাড়ির ওই পুরো জায়গাটা আমাদের ছিল। Exactly. মানে রাস্তাটারও নাম তো তাই, বঙ্গদেবী পঙ্কজ চ্যাটার্জির ঠাকুমার নামে। তো সেই অর্থে দাদু কি বলবো, মানে ব্যবসায়িক জীবনে যেরকম করেছে, সমাজ সেবা মানে রাজনৈতিক জীবনেও করেছে, সেটা পরে আসছি। এই ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসা দাদু শুরু করতে করতে তৎকালীন ভারতবর্ষে খুব বিশাল বিখ্যাত ব্যবসায়ী ছিলেন এম আর বাঙ্গুর। অ্যাবসলিউটলি। এম আর বাঙ্গুর তৎকালীন সময় ভারতবর্ষে, আমার শোনা কথা, নাম্বার 2 মানিকম্যান, ভারতবর্ষের 2 নম্বর শিল্পপতি ছিলেন। এম আর বাঙ্গুর দাদুর সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে চারুবাবু, আপনি এবং আমি একসঙ্গে ব্যবসা করব ল্যান্ডে। বাঙ্গুর ল্যান্ড ব্যবসায়ী ছিল না, বাঙ্গুরকে ল্যান্ড ব্যবসায় দাদু লাগিয়েছিল। এই বাঙ্গুরের সঙ্গে আমাদের পার্টনারশিপ ছিল। আচ্ছা। এবং এই ল্যান্ড ব্যবসাতেই দাদু বাবার কাছে শুনেছি, যে ল্যান্ডে হাত দিয়েছে সেটাই মানে মাটিটা সোনা হয়ে গেছে। পর্যাপ্ত অর্থ রোজগার করেছি, পর্যাপ্ত, কোনো ভুল নেই। 1947 সাল 15 আগস্ট যখন দেশ স্বাধীন হয়, যেই দিন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যুগান্তর কাগজ তখন ছিল ভারতবর্ষের লিডিং পেপার, অনেকে জানেন আজকের দিনে, তখন ছিল যুগান্তর লিডিং। সেই যুগান্তর কাগজে চারুচন্দ্র রিয়েল প্রপার্টিজের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, এবং কালার অ্যাডভার্টাইজমেন্ট, 1947 কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, কালার অ্যাডভার্টাইজমেন্টে কি আছে, আমাদের ব্যবসা সম্পর্কে, দেশ স্বাধীন হয়েছে, আজকে চারুচন্দ্র চট্টোপাধ্যায় পরিবার, তখন দাদু মারা গেছেন, দাদু মারা গেছেন 1945, আচ্ছা, স্বাধীনতা দেখে যেতে পারেননি, সে গল্পটাও করবো কেন মারা গেছেন। তো ওইখানে এটা বলা ছিল পরিবার থেকে যে আমরা এই দেশ স্বাধীনের এই আনন্দ, এই গর্বের জন্য যে জমির দাম 100 টাকা, সে জমি আমরা 1 বছর ধরে 30 টাকা করে কমে বিক্রি করব, এবং ইনস্টলমেন্ট তো আছেই। দাদা তোমার কাছে একটা প্রশ্ন আছে। এই বাড়ির দুর্গাপুজোর একটা কিছু ছোটবেলা থেকে স্পেশালিটি আমি শুনেছি, চ্যাটার্জি বাড়ির কিছু দুর্গাপুজোর মজার কিছু ব্যাপার আছে। দুর্গাপুজোর ব্যাপারটা তুমি যদি আমাদেরকে একটু শেয়ার করো। দুর্গাপুজোর ব্যাপারটা বলতে, মানে আমাদের দাদু চারুচন্দ্র চট্টোপাধ্যায়, তো আগে আমরা তো লেক মার্কেটে থাকতাম। আচ্ছা। তো লেক মার্কেটে দাদু থাকাকালীন ওখানে যে মানে আদি লেক পল্লী যে পুজোটা হতো, আচ্ছা, হ্যাঁ। সেই পুজোটা দাদু এবং ওখানকার স্থানীয় যারা মানে বুদ্ধিস্ট ফ্যামিলি ছিল, তারা সবাই মিলে ওটা করতেন। আচ্ছা। তো ব্যবসার জন্য দাদুকে এই টালিগঞ্জের এই বাড়িতে চলে আসতে হয়। আচ্ছা। ওই বাড়িটাকে রেখে দিয়ে। আচ্ছা। তো দাদু যখন এখানে চলে এলেন, তো দাদুর মনের একটা ইচ্ছে ছিল যে আমি পুজোটা যে করতাম, পার্টিসিপেট করতাম, সব কিছু করতাম, তো এটা যদি মানে আমি কি এত দূরত্বে চলে এলাম, তো আমি যদি না করতে পারি, তো আমি নিজের বাড়িতেই তাহলে একটা দুর্গাপুজো শুরু করি। আচ্ছা। তো অ্যাকচুয়ালি যতটুকু আমার শোনা কথা, যে আমাদের বংশে দুর্গাপুজো মানে করার নিয়ম ছিল না। না না, শক্তির পুজো দুটো হয় না আমাদের, যেহেতু মা কালীর পুজো গ্রামে হয়, তাই জন্য কানবিতে শক্তি পুজো একটাই হয়। দাদু মানে কিছু আর কি ওনার গুরুদেব স্থানীয় লোকদের সাথে এটা কনসাল্ট করেন, তো তারা আর কি বলেছিলেন হ্যাঁ আপনি করতে পারেন, আপনাদের ফ্যামিলির যে মহিলারা বিবাহিত, আচ্ছা। যারা অন্য গোত্রে ট্রান্সফার হয়ে গেছেন, তাদের নামে বা তাদের এতে আপনি পুজোটা সংকল্প করে করতে পারেন। আচ্ছা। তো এইটা শোনার পর দাদু পুজো এখানে শুরু করেন, এবং সম্পূর্ণ নিজের এতেই আর কি তাগিদেই মানে এই পুজোটা আমাদের বাড়িতে কবে থেকে শুরু হয়, এক্সাক্ট ইয়ারটা আমার মনে নেই, আমার দাদা হয়তো বলতে পারবেন।
তো তবে থেকে আমাদের মানে মোটামুটি 100 বছর তো বটেই। আমাদের পুজো এই বছরে 99তমতে পাচ্ছে দিস ইয়ার, মানে মানে আজকে থেকে তাহলে ধরে নিতে পারা যায় 100 বছর আগে পুজোটা শুরু হয়ে কম বেশি 100 বছর আগে এই বাড়িতে পুজোটা শুরু হয়েছে। এই বাড়ি কিন্তু যেটা তোমার প্রশ্ন ছিল, হ্যাঁ বাড়ি কিন্তু দাদু তৈরি করেনি, হ্যাঁ। এটা রেডিমেড কেনা হয়েছে। আচ্ছা তাই এই বাড়িটার বয়স কিন্তু 200 বছরের ঊর্ধ্বে, যেখানে তুমি বসে রয়েছো। হিস্ট্রিটা আমি তোমাকে বলে দিচ্ছি। দাদু অ্যাকচুয়ালি এই বাড়িটা যখন কেনেন, তো আমি যতটুকু শুনেছি, তো আর যা ডিড বা যাবতীয় হুম, যা হুম। লিগাল ডকুমেন্ট ঘেটে আমি দেখেছি যে দাদু যখন এই বাড়িটা কিনেছিলেন, অহিধর ঘোষ বলে একজন ভদ্রলোকের থেকে এই বাড়িটা কিনেছিলেন। এবং এটা আমি মানে বিভিন্ন আমার জ্যাঠা কাকাদের থেকে যেটুকু শুনেছি, যে এটা সম্ভবত টিপু সুলতানের সাথে মানে ছেলেদেরকে এই টালিগঞ্জে যখন আটকে রাখা হয়, তার সাথে যে দেওয়ান এসেছিলেন, সম্ভবত উনি মহারাষ্ট্রিয়ান ছিলেন, আচ্ছা এটা তার প্রপার্টি ছিল। আচ্ছা এবং আচ্ছা। তার থেকে হাত বদল হয়ে দুজন বাঙালি ফ্যামিলির হাত থেকে আমার দাদু আমরা 3 নম্বরটা। আচ্ছা মোটামুটি 1934 আমরা এই প্রপার্টিটা দাদু পারচেস করি। তার মানে ঠিক তাহলে তাই রইলো কথাটা যে মোটামুটি 200 ওপরই 200। এই বাড়িটা 200 বছর প্লাস, বলছি তো আশা করা যায়। 200 বছর প্লাস। আচ্ছা তোমাদের কাছে এরকম কোনো পুরোনো ছবি আছে বাড়ির এলাকার একটু যখন মানে আমি টকিং অ্যাবাউট 30-40 ইয়ার্স আগে, এরকম কোনো ছবি বাড়িটার রয়েছে? হ্যাঁ, আছে। মানে আশপাশটা যখন একদম ফাঁকা ছিল, মানে যে সময়টা। এই দাদুর যে বই, হ্যাঁ এই বইয়ের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো জিনিসটা। ওই প্রশ্নটাতেই ফেরত আসি, মানে যেটা ইনিশিয়ালি আমরা কথাটা করছিলাম, উইচ ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক, যে সুভাষচন্দ্র বোসের এই বাড়িতে আগমন, সেটা তোমাদের মুখেই শুনি একটুখানি। অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বোসের আগমন এ বাড়িতে, তার কারণটা হচ্ছে সুভাষচন্দ্র বোস পৃথিবী বিখ্যাত বিপ্লবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো দাদু স্বাধীনতা সংগ্রামে অনেকভাবে যুক্ত ছিলেন, আচ্ছা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। প্রত্যক্ষ বলতে তৎকালীন সময় ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় যে বন্যা, যেটাকে ফ্লাড বলা হয়, হ্যাঁ। ফ্লাড হয়েছিল, দামোদরের ফ্লাড। এটা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাওয়া যাবে, দামোদরে যে ফ্লাড হয়েছিল। সেই দামোদর ফ্লাডের সময় যে অবস্থা হয়েছিল, তখন দেশ পরাধীন, কিন্তু দেশের মানুষের পাশে রাজনৈতিকভাবে কংগ্রেস একটি দল, তারা নাবদ। ঠিক আছে। তা দাদু ওই দামোদর ফ্লাডে নিজের পয়সা খরচ করে তৎকালীন সময় স্পিড বোট নিয়ে এবং ত্রাণ সামগ্রী নিয়ে সেই ফ্লাডের মধ্যে যারা যারা যেখানে আটকে রয়েছে সেই গ্রামে ঢুকে তাদেরকে রেস্কিউ করেছিলেন। রেস্কিউ এবং ত্রাণ সামগ্রী দিয়েছে। আচ্ছা কিন্তু দাদু পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যোগ দিয়েছিলেন এবং ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে কিষাণ ইউনিট, কৃষক কংগ্রেস, আচ্ছা কৃষক কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1928 সালে। আচ্ছা ইয়ার অফ 1928 দাদু ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। ওয়েস্ট বেঙ্গল মানে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল নয়, পূর্ব বাংলা, পূর্ব বাংলাটা তখন কিন্তু বাংলা বাংলা ওয়েস্ট বেঙ্গল, আমি ভুল বললাম, বেঙ্গল প্রভিন্স। বঙ্গ কৃষক কংগ্রেসের সভাপতি ঠিক। চারুচন্দ্র চট্টোপাধ্যায় 1928। এটা হচ্ছে ব্যাপার। তা এইভাবে সুভাষচন্দ্র বোসের সঙ্গে দাদুর অনেক ক্লোজ হয় এবং স্বাধীনতা আন্দোলনে দাদু নিজে হয়তো সেভাবে ইংরেজদের কোনো অ্যাটাক করা বা সেটা করেননি, কিন্তু দাদু যারা যারা এই কাজ করেছেন, মানে অনুশীলন কেন্দ্রের নামে স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম বলে ইংরেজদের অ্যাটাক করেছে, তাদেরকে দাদু যেহেতু অর্থবান ব্যক্তি, দাদু তাদেরকে সেন্টার দিয়েছে, তাদের কোর্ট মুভের জন্য খরচা করেছে এবং সুভাষচন্দ্র বোসকে দাদু স্বাধীনতা আন্দোলনে বহু অর্থ জুগিয়ে গেছে। মানে যেটা ওনার আজাদিন পদ যেটাকে Yes, বহু অর্থ জুগিয়েছে। সেই সূত্র ধরে সুভাষচন্দ্র বোস এবং চারুচন্দ্র চট্টোপাধ্যায় যোগাযোগটা ক্লোজ এবং তারই সমসাময়িক কোনো টাইমে আমার জেঠু, যেটা আমার ভাই বললো, আমার পিসি, তাদের একই দিনে উভয়ের
বিয়ে হয়। আচ্ছা তখনকার দিনে এটা হতো, মানে বাড়িতে হয়তো মানে একই দিনে বিয়ে পড়েছে, জেঠুরও বিয়ে হচ্ছে একটা মণ্ডপে, পিসিরও বিয়ে হচ্ছে আরেকটা মণ্ডপে, এরকম। তো সেই দিন সুভাষবাবু এসেছিলেন এবং তার গলায় একটা মালা ছিল, কোনো মিটিং থেকে এসেছিলেন। আচ্ছা। সেই মালাটা তিনি দুটো ভাগ করে ছিঁড়ে একটা অংশ আমার জেঠিমাকে দিয়ে গেছিলেন, আচ্ছা একটা অংশ আমার সেই বড় পিসিকে দিয়ে গেছিলেন। আচ্ছা। তো এইটা সুভাষচন্দ্র বোসের এখানে আগমনের বিষয়। এরপরে শুধু তুমি সুভাষচন্দ্র বোস ধরাটাও হচ্ছে না না। আমরা বিগত কিছু এপিসোডে আপনারা দেখেছেন যে কালচার ক্যানভাস ইন্ডিয়া যখন শোভাবাজার বা বিভিন্ন রাজবাড়িতে গেছে, আমরা ওদের কন্ট্রিবিউশন দেখেছি। আমি এইটাই বুঝতে পারছি না যে ওয়াই অনলি দিস, যে ওরাই এত মানে উঠেছে, চ্যাটার্জি বাড়িকে মানুষ কেন চিনতে পারেনি? যেখানে চারুচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার আরেকটা নাম আমরা জানি যে দেশকর্মী। দেশকর্মী, Exactly. এই কারণগুলো দেশকর্মী যেগুলো বোঝালাম। বেশি দূর না, এখানে ঝালদার মাঠ, আজও জায়গাটা সবাই জানে। একদমই। 1944 সালে মানে প্লেন ভেঙে পড়েছিল, ফ্লাইট, আচ্ছা যখন ব্রিটিশ রাজত্ব। আচ্ছা সেই প্লেন ভেঙে হালদার বস্তি আগুন লেগে গেছিল। তো দাদু তখন ওখানে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়েছিল। মানে বেসিক্যালি উনি সোশ্যাল সেই উদ্ধার কাজে নামাতেই দাদুর কোনো একটা এফেক্ট হয়েছিল আচ্ছা এবং শরীরে তৎকালীন সময় পেটে কোনো রোগ হয়েছিল। তখন ডক্টররা বলেছিল এটা বিদেশে লন্ডনে গিয়ে চিকিৎসা করলে সারবে। তা চারুবাবু বলেছিল লন্ডন আমি যাবো না, কারণ আমি ব্রিটিশ চিকিৎসককে দিয়ে করাবো না, আমি দেশ স্বাধীন এর জন্য মোটা খদ্দের করছি, আর আমি লন্ডনে গিয়ে চিকিৎসা করবো, এদেশের লোক এখানে যেমন চিকিৎসা না আমি ওখানে চিকিৎসা করবো। তাই দাদু 68 ইয়ার্স, 68 বছরে মারা যায়। দাদু অনেক অল্প বয়সে বিশাল কাণ্ড করেছেন। স্বামী বিবেকানন্দ যেরকম অল্প বয়সে একটা বিশাল করেছিলেন, দাদু হয়তো ওই লেভেলে যায়নি, কিন্তু তার চেয়ে খুব কম লেভেলেও নেই। হ্যাঁ মানে এই হ্যাঁ। এরকম মানুষের পাশে উঠে দাঁড়ানো বা এই স্বাধীনতা আন্দোলনে একটা যোগদান দেওয়া। ইনফ্যাক্ট আমি তোমাদের কাছেই শুনতে পেলাম, আপনারা জানেন কি জানেন, এইখানে যতগুলো হতে পারে এই সোফাটাতে যেটাতে বসে আছি এখানেই হয়তো সুভাষচন্দ্র বোস এসেছেন, এটা দিয়ে এসে বসেছিলেন। তো ঐতিহাসিক, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল ঐতিহাসিক। তাই জন্য আস্তে আস্তে আমরা একটু অন্য পাটে যাই। আপনাদেরকেও এই বাড়ির খুঁটিনাটি যেরকম দেখাবো তো বটেই, কিন্তু সবার সাথে আলাপ করতে হবে। তাই থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি দাঁড়াতে থাকছো, তুমি হ্যাঁ ইন্দ্রাজ কাকাকে বেরিয়ে যেতে হবে, তাই জন্য আমার ওনার সময়টা ভীষণ দরকার ছিল। তাই এবার আমরা আস্তে আস্তে আরেকটু অন্দরের দিকে ঢুকি। মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। বাড়ির জন্য যেটা আমাদের মেন একটা, প্রত্যেক বছরই আমরা এটাকে টার্গেট বলে থাকি। আচ্ছা। আমাদের যিনি ঠাকুর মশাই আচ্ছা উনি বলে দেন যে এই টাইমের ভেতর ঘট নিয়ে তোমাদের এন্ট্রি করতেই হবে। টাইম যেটা হ্যাঁ, আর আমরা তেমনি মিশন ইম্পসিবলটা স্টার্ট করে দিই ওই আচ্ছা। টাইমে। ধরুন 8টায় ঘট নিয়ে ফিরতে হবে, আমরা বেরোই 7:30টায়।